আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকে আমার অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বর্তমান বিএনপি সরকারের এই প্রায় ৫ মাস বয়সী বিএনপি সরকারের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত যিনি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়ের মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন। মীর শাহে আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ জনাব ডক্টর কনক সারোয়ার সাহেব। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা বগুড়া ২ শিখগঞ্জ এবং মোগামতলাবাসীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন। এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং দলের প্রধান সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই, উনি আমাকে মন্ত্রী পরিষদের সদস্য করেছেন। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শাহ আলম ভাই, আপনার মানে প্রথমেই আমি যে কথাটি বলছিলাম মাননীয় মন্ত্রী, যে আপনি বর্তমান এই সরকারের ১৪০ দিন, প্রায় ৫ মাস বয়সী সরকার, আপনি সবচেয়ে আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি। মানে আপনাকে নিয়ে আমরা নানা রকমের সংবাদ, নানা রকমের কিছু চলছে, সবকিছু ছাপিয়ে একটি বিষয় বেরিয়ে আসছে। আপনি আপনি যেহেতু বগুড়ার এমপি, বগুড়া ২ এর এমপি, অনেকে বলছেন এবং সংবাদপত্র লিখছেন যে আপনি প্রধানমন্ত্রীর বন্ধু। তো প্রধানমন্ত্রীর বন্ধু কিভাবে আপনি, এই বিষয়টা একটু জানতে চাই, এবং এই যে এত আলোচনা সমালোচনায় আপনি কেন পড়ে গেলেন এই যে ৫ মাসের মধ্যেই? ধন্যবাদ। প্রথমেই খুব ভালো প্রশ্নটি করেছেন। আমি প্রথমেই দেশবাসীকে আপনার মাধ্যমে জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বন্ধু হবার আমার কোনো সুযোগই নেই। এই কারণেই, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর বেড়ে ওঠা পড়াশোনা সব ঢাকায়, আমার বেড়ে ওঠা পড়াশোনা সব বগুড়া জেলায়, শিখগঞ্জ এবং বগুড়া কেন্দ্রিক। এবং ওনার সঙ্গে আমার বয়সের তারতম্য প্রায় ৮ বছরের ডিফারেন্স। দ্বিতীয়ত হচ্ছে যে আমি বিএনপির একজন সাধারণ কর্মী, একদম ৯০ দশকে ছাত্র দলের সাধারণ সম্পাদক, উপজেলা কমিটি, কাউন্সিলের ভোটের মাধ্যমে আমার রাজনীতি আমি শুরু করি এবং তখন থেকে রাজনীতির হাতে খড়ি। এরপরে উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি সভাপতি, এরপরে ২৪ বছর বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৯৯৭ সালে। এরপরে আমি বগুড়া জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, কাউন্সিলর ভোটে নির্বাচিত। এরপর বগুড়া জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেছি। বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি। যেহেতু আমার বাড়ি বগুড়া এবং বগুড়ার একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে স্নেহ করেন এবং স্বাভাবিক কারণে বগুড়া বাবি হওয়ার কারণে তার সাথে একটা সুসম্পর্ক রয়েছে। তবে আমি আবারও বলি, উনি আমার কোনো বন্ধু না, বন্ধু হওয়ার কোনো সুযোগও নেই। মানে এই বিষয়টা হচ্ছে যে ধরেন, মানে ওনাকে একটু কি বলবো, একটু মানসিকভাবে বিপর্যস্ত করা বা ওনার একটু বদনাম করার চেষ্টার অংশ হিসেবে, এবং সে পুরানো সেই গ্রুপগুলোই, কিন্তু সে প্রথম আলো, সেই ডেইলি স্টার, মানে যারা একটা সময় বিএনপিকে সর্বনাশ করে দিছিল, তারাই কিন্তু আবারও মাঠে। যদিও মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিহিংসা নয় বা যে উদার নীতি গ্রহণ করেছেন, সেই সুযোগটাই আবার যে গ্রুপগুলো নিচ্ছে। তো এই জায়গাগুলো আপনাদের কোনো অবস্থান নেওয়ার কোনো পরিকল্পনা আছে? যে ধরেন তারেক রহমানের বন্ধু মীর শাহে আলম এই করতেছে, ওই করতেছে, এই জায়গাগুলো তো চেক দেওয়া খুব জরুরি, একটা অসত্যর বিষয়। যে এটা আসলে আমরা বগুড়া থেকে নির্বাচিত হয়ে এসে বগুড়ার উন্নয়ন নিয়ে যখনই আমি কথা বলা শুরু করেছি, তখনই দেখলাম যে একটা পক্ষ অতি উৎসাহী হয়ে আমাকে টার্গেট করলো এবং বিভিন্নভাবে আমাকে নিয়ে কাদা ছোড়াছড়ি, তার বন্ধু বানানো, এক এক সময় এক এক ধরনের নিউজ নিয়ে এসে আমার বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার চালানো। আপনি যে প্রসঙ্গগুলো উঠালেন, এই প্রসঙ্গগুলো তো মাননীয় প্রধানমন্ত্রী প্রেস উইং বা যারা প্রেসের দায়িত্বে আছে তারাই দেখবে, আমরা তো এই বিষয়গুলো যদিও দেখি না। না, নিশ্চয়ই দেখা উচিত, নিশ্চয়ই দেখা উচিত। কারণ হচ্ছে আমরা অতীতে দেখেছি যে মিডিয়া কিভাবে বেগম খালেদা জিয়ার সরকারকে বিপর্যস্ত করে তুলেছিল। এখন দেখা যাচ্ছে যে তাদের সেই সংবাদগুলো আসলে বাস্তবতা বা সত্যতা ওইভাবে ছিল না, কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছিল বেগম খালেদা জিয়ার সরকারকে। তো আরেকটা বিষয় আমি দেখলাম যে আপনার সম্পদ বেড়েছে ৮ গুণ। প্রতিমন্ত্রী হওয়ার পর আপনার সম্পদ বেড়েছে ৮ গুণ। আপনি আপনার মাধ্যমে দিয়েছেন আপনি, কিন্তু জি জি ৮ গুণ বেড়ে গেল সম্পদ। মানে এটা আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে এটা সম্পূর্ণ একটি অসত্য তথ্য প্রচার করা হয়েছে। আমার সম্পদ তো নির্বাচনের সময় মনোনয়নপত্র দাখিলের যে হলফনামা,
সেখানে আমি এফিডেভিট করে দাখিল করেছি এবং সেখানে বলাই আছে যে আমার প্রায় 1835% জমি আমার, সেখানে আমি 12টি ব্যবসার মালিক, সেখানে আমার ঋণ কত, আমার মূলধন কত, আমার ট্যাক্স কত দেই, কত সম্পদ, এবং আমার ব্যবসা বাণিজ্য এসব তো নতুন নয়। আমি পৈতৃক সূত্রে ব্যবসা বাণিজ্য পেয়েছি, তারপরে নিজেও সেই 97, 98, 2000 সাল থেকে তিলে তিলে ব্যবসা গড়ে বাংলাদেশের 10টি অটো রাইস মিলের মধ্যে আমার একটি ছিল, যেটা আমি কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসের দিকে বিক্রি করে দিয়েছি। এরপর আমার ফ্লাওয়ার মিলের বিজনেস রয়েছে, আমার ভিটামিন পুষ্টি চালের বিজনেস রয়েছে, এবং এই পুষ্টি চালে যে ভিটামিন মিশ্রণ করা হয় সেই ভিটামিনের বিজনেস আমার রয়েছে, আমার ফিলিং স্টেশন রয়েছে, এলপিজির বিজনেস রয়েছে, আমার কৃষি খামার রয়েছে, গরুর খামার রয়েছে, মৎস্য খামার রয়েছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস রয়েছে, এবং আমার ম্যান পাওয়ারের বিজনেস রয়েছে, এবং সমস্ত ব্যবসায় আমার প্রতিষ্ঠিত ব্যবসা, এবং সরকারি বিধি বিধান নিয়ম মেনে ট্যাক্স পে করে আমি এই ব্যবসাগুলো দীর্ঘদিন করে আসছি, এবং আমার টোটাল ব্যবসার যে ভলিউম তাতে 150-200 কোটি টাকার কাছাকাছি হবে আমার টোটাল মূলধন বা ব্যবসার সারা বছর যে রোলিং। তো এখানে দেখলাম যে হলফনামার থেকে শুধুমাত্র একটি অংশ নিয়ে এসে বলা হলো যে এই 4 মাসে আমার সম্পদ বেড়েছে 8 গুণ এবং আমার নামে অনেক সম্পত্তি ক্রয় করা হয়েছে। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে এইটুকুই বলতে চাই যে মন্ত্রী হিসাবে, প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেবার পর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে এই বিবেচনায় আমি সমস্ত লিমিটেড কোম্পানি আমার পরিবারের সদস্যদের নামে শেয়ার হোল্ডার আমি হস্তান্তর করেছি, এবং আমার যত ব্যবসা এফিডেভিট মূল্যে আমার বড় সন্তানকে আমি তাকে প্রোপাইটারশিপ হস্তান্তর করেছি। আমি কোনো ব্যবসা নিজে আর দেখি না, এবং আমার নামে কোনো সম্পত্তি ক্রয়ের তো প্রশ্নই ওঠে না এবং সুযোগও নাই। আর সম্পত্তি ক্রয় বিক্রয়, ব্যবসার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বিক্রয়, নতুন ইন্ডাস্ট্রি করা, এটা তো ব্যবসায়ীদের একটা চলমান প্রক্রিয়া, এবং সম্পত্তি যদি কিনা হয়ে থাকে এটা আমাদের পারিবারিক ব্যবসার যে 3-4টি লিমিটেড কোম্পানি আছে তার নামে হয়তো আমার সন্তান কিনেছে, আবার কোথাও বিক্রি করেছে। এটা এত বড় ব্যবসা, সম্পত্তি কেনা বেচা, এটা তো একটা চলমান প্রক্রিয়া। না, আমরা দেখছি যে ধরেন এটা একটা মানে একটা কৌশলী অবস্থান নিচ্ছে কিছু কিছু সংবাদ মাধ্যম মিডিয়া, যে মানে যেন তারেক রহমানের এই সরকারকে তারা আরেকটু মানে কি বলবো এটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে সাধারণ মানুষের কাছে। আমরা দেখছি কথা প্রসঙ্গে কমেন্টসেও আপনার মানুষ কিন্তু এই প্রসঙ্গটা আনছে যে ওনার সম্পদ কিভাবে বাড়লো। মানে একটা একটা ন্যাশনাল মিডিয়া যখন একটা জিনিস ছেড়ে দেয়, আংশিকভাবে ছেড়ে দেয়, কারণ এই 4 মাসে 5 মাসে আপনার মানে এত সম্পদ বাড়ার মতো প্রজেক্টই তো সরকারের হয়নি এখনো, তাই না? জি জি জি, আমি সেই কথাটাই বোঝানোর চেষ্টা করছি। শুধু এটাই নয়, আরেকটা জিনিস দেখবেন যে বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে যে সবচেয়ে বেশি বরাদ্দ বগুড়া জেলায় গিয়েছে, এবং বগুড়াকে আমরা গোপালগঞ্জ বানানোর চেষ্টা করছি। আমি সংসদে তথ্য উপাত্ত দিয়ে এই অসত্য তথ্যকে আমি প্রমাণ করেছি যে বগুড়ার বরাদ্দ সর্বোচ্চ বেশি যায়নি, কোন কোন জেলায় গিয়েছে আমি সেটাও বলেছি। এটাও একটা মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাটাক করা হয়েছে, যেহেতু উনি বগুড়ার প্রধানমন্ত্রী। আগের স্বৈরাচার সরকারের মতো বানানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা ইচ্ছাকৃতভাবে বগুড়া বরাদ্দ বেশি নিয়ে যাচ্ছি কিনা। আবার আংশিকভাবে বলা হচ্ছে যে আমি নিজস্ব ব্যবহারের জন্য হেলিপ্যাড নির্মাণ করছি। আসলে প্রত্যেক উপজেলায় আপনারা জানেন যে স্বৈরাচার এরশাদের সময় ত্রাণ সামগ্রী জরুরি ভিত্তিতে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক উপজেলা হেডকোয়ার্টারে একটা করে হেলিপ্যাড পুরাতন রয়েছে। ওই হেলিপ্যাডটা আবার আমরা নতুন করে সংস্কার করছি, যেখানে জরুরি অবতরণ যেন হেলিকপ্টার করতে পারে, ত্রাণ সামগ্রী পৌঁছতে পারে, বা ইমার্জেন্সি কোনো রুগী যদি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার যদি ঢাকা আসতে চায় তারা যেন ব্যবহার করতে পারে। এবং আমি যে হেলিকপ্টারটি নির্মাণ করেছি এটা সৎ ব্যবহার আগামীকাল থেকেই শুরু হচ্ছে। সেনাপ্রধান গিয়ে ওখানে হেলিকপ্টারে নামবেন, এবং ওখানে বর্ষাকালীন সেনাবাহিনীর একটি মহড়া চলছে আমার উপজেলায়, শিখগঞ্জ উপজেলায়, সেটা পরিদর্শনে যাচ্ছেন। তাহলে এই যে মিথ্যা একটা প্রচার করা হচ্ছে যে আমার ব্যবহারের জন্য হেলিপ্যাড বানানো হয়েছে, যেটা সম্পূর্ণ একটি অসত্য তথ্য দেওয়া হয়েছে। এবং উন্নয়নের ক্ষেত্রেও বলা হচ্ছে যে বেশি বরাদ্দ। আসলে বগুড়া জেলা তো আপনি নিজেও জানেন, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে থেকে সাংবাদিকতা করেছেন। 111 সরকারের পর বিগত 20 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়া হবার কারণে, জনাব তারেক রহমানের বাড়ি বগুড়া হবার কারণে, এবং বেগম খালেদা জিয়া বারবার বগুড়া থেকে নির্বাচিত হবার কারণে বগুড়া উন্নয়ন বঞ্চিত একটি জেলা, অবহেলিত একটি জেলা। সেই জেলার কোনো উন্নয়ন হয়নি, এবং আমাদের বড় ধরনের কোনো অবকাঠামো হয়নি, কোনো মেগা প্রজেক্ট বগুড়াতে হয়নি। গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমি শুধু পার্লামেন্টে দাঁড়িয়ে এবং আজকেও আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই যে আমরা বগুড়াকে অন্য জেলার সঙ্গে তুলনা করতে চাই না। আমাদের আবদার এবং দাবি একটাই, যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় 63 জেলাতেই বিনা ভোটের
এমপি এবং মন্ত্রী ছিল, বগুড়া কোনো মন্ত্রী ছিল না, বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। আপনারা 63 জেলার সমমান উন্নয়নটা বগুড়া আমাদের করে দেন, এরপর আমরা বাকি 63 জেলার সঙ্গে আমরা সমান তালে এগিয়ে যেতে চাই। এইটুকুই আমাদের চাওয়া, এইটুকুই আমাদের। না, তবে তবে মাননীয় মন্ত্রী যে মানে একেবারে বগুড়ার দিকে আবার সব নিয়ে গেলে সমস্যা হবে। এতদিন বঞ্চিত ছিলেন, কিন্তু আমার মনে হয় যে তারপর একটু সিস্টেমেটিক ওয়েতে গেলে ভালো হবে। না হলে প্রধানমন্ত্রী নিজস্ব জেলা হিসেবে এটাকে নানাভাবে এটাকে প্রজেক্ট করা হবে। বাট আপনি যা বলছেন, ধরেন আ কিছু এর মধ্যে কিছু অতি অসামঞ্জস্য আমি লক্ষ্য করেছি, যেটা নিয়ে আমি নিজেও লিখেছি আমার ফেসবুক পোস্টে, যে প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সময় লাল কার্পেটের মতো ১০ লাখ টাকার ইট বিছানো হলো, আবার ইট তুলে নিয়ে যাওয়া হলো। তো এই যে কাজগুলো হচ্ছে আর কি, এই জায়গাগুলো আমার মনে হয় যে চেক দেওয়া উচিত। এই যে বিষয়টার সাথে আমি কোনো সম্পর্কই আমার নাই, অথচ ওটা নিয়ে নিউজ করা হলো যে প্রধানমন্ত্রীর ওপর ভর করে প্রতিমন্ত্রীর দুর্নীতি। আসলে ওই কাজটা তো মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্বন্ধে আপনার খুবই ভালো ধারণা আছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন কোন এলাকায় কর্মসূচিতে যান, পুরো বিষয়টা মনিটরিং করেন জেলা প্রশাসন এবং ওনার এসএসএফ। এবং ওনার যাবার পরটি যেহেতু আগে থেকেই টেন্ডার হয়েছিল, ঠিকাদার কাজ শুরু করতে পারেনি, এই জন্য অস্থায়ীভাবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ওখানে ইট ভাড়া নিয়ে একটি রাস্তা তৈরি করেছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি সমাপ্ত হবার পরে ঠিকাদার যখন ৮৬ লক্ষ টাকার কাজ শুরু করতে গিয়েছে, তখন ওই ইটগুলি তুলে নিয়ে যার কাছ থেকে নিয়েছিল ভাড়া তাকে ফেরত দিয়েছে। এবং সেখানে আবার নতুন করে কাজ শুরু হয়ে গেছে, অলরেডি WBM হয়ে গেছে, কিছুদিনের মধ্যে কার্পেটিং হবে। কিন্তু এই যে একটা অসত্য জিনিস, যে ঘটনার সাথে, যে কাজের সাথে আমার বিন্দু মাত্র সম্পৃক্ততা নাই, অথচ সেখানে বলা হলো যে প্রধানমন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীর দুর্নীতি। জি, মানে এটা তো আছেই। এটা তো আপনাদেরকে মানে ডাউন প্লে করার জন্য অনেক রকমের খেলা হয়। কিন্তু ধরেন তারপরও ১০ লক্ষ টাকা হয়তো রাষ্ট্রীয় বিষয়ে খুব বেশি টাকা না। কিন্তু ধরেন এ এটা এক ধরনের অপচয় আমি বলব। কারণ প্রধানমন্ত্রী যেভাবে এই চলছেন। ব্যাপারে আমি আপনার মাধ্যমে প্রশাসনকে সচেতন হওয়ার অনুরোধ করব, কারণ প্রশাসন যেন অতি উৎসাহী হয়ে জি, মাননীয় প্রধানমন্ত্রী কর্মসূচিগুলোতে যাতে এরকম না করে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী নিজেই অনেক সাশ্রয়ী, উনি সরকারি গাড়ি ব্যবহার করেন না, সরকারি তেল নেন না, পতাকা ব্যবহার করেন না। ওনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৯৫০ টাকার খাবার উনি ১৫০ টাকায় নিয়ে আসছেন। আমি আপনার মাধ্যমে জানাতে চাই, আমি নিজেও কিন্তু সরকারি গাড়ি ব্যবহার করি না। জি। আমি নিজে আমার নিজের গাড়ি ব্যবহার করি, আমি নিজের তেল ব্যবহার করি, নিজের ড্রাইভার ব্যবহার করি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী করেন না, এরকম আমার মতো আরো ৫-৭ জন মিনিস্টার রয়েছে, তারাও কিন্তু সরকারি পুল থেকে গাড়ি নেননি, এবং সরকারি তেল এবং ড্রাইভার তারাও কিন্তু ব্যবহার করেন না। না, এবং এখন প্রধানমন্ত্রী পর্যন্ত জি, প্রধানমন্ত্রীকে অনেকে অনুসরণ করছেন সেটা আমরা দেখছি। কারণ ধরেন আমি যেটি বলতে চাই যে প্রধানমন্ত্রী ওই আ আ তার পৈতৃক ভিটা পর্যন্ত মাটির রাস্তায় গেলে খুব বেশি সমস্যার কোনো কারণ ছিল বলে আমি মনে করি না আরকি। বা এটাতে প্রধানমন্ত্রীও কিছু মনে করতেন না। যে আমি তাই না, আসলাম, আমিও ব্যক্তিগতভাবে মনে করি। তো প্রশাসন এই কাজটা অতি উৎসাহ করবার কারণে এই দায়ভারটা অনেক সময় প্রধানমন্ত্রী বা আমাদের ওপর আসে আর কি। চলে এসেছি। তো তো জনাব শাহ আলম, আপনি কি মনে করেন যে আমি ধরেন আমি যতটুকু এই গত ৫ মাসে যতটুকু আমার পর্যবেক্ষণ, দলের মধ্যে থেকেই কি কেউ দলের বিপক্ষে ষড়যন্ত্র করছে মনে করেন আপনি? বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল। আপনি অনেক প্রজ্ঞাবান একজন সাংবাদিক। আপনি নিশ্চয়ই জানেন যে বড় দলে তো টানাটানি একটু থাকবেই। যে কে উপরে যাবে, কে নিচে যাবে, কে কোথায় থাকবে। অনেক যোগ্যতম লোক হয়তো স্বাভাবিক কারণে মন্ত্রিসভায় স্থান পায়নি। আবার অনেকে মনে করেছিল যে ওনার হয়তো মন্ত্রিসভায় স্থান পাওয়ার কথা না, উনি পেয়েছেন। এগুলো নিয়ে তো একটু আলোচনা সমালোচনা আছেই, বা বিভ্রান্ত করার চেষ্টা আছেই। এগুলো তো বড় দলে একটু থাকবেই। কিন্তু শেষ বেলায় আমরা কিন্তু সবাই আবার দলের স্বার্থে, দেশের স্বার্থে কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবেই আবার কাজ করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে মনিটরিং করে, উনি আমাদেরকে দায়িত্ব দেন, সেই দায়িত্বগুলো কিন্তু পালন করি। এবং আপনি খেয়াল করেছেন যে চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে শুরু করে এই যে হাতিরঝিল লেক, গুলশান লেক, ধানমন্ডি লেক, ময়লা আবর্জনা, ডেঙ্গু প্রতিরোধ, বিভিন্ন জায়গায় ভাঙ্গা রাস্তা, যখন যেটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নোটিশে আনছেন, আমি আমার ফুল মন্ত্রী শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নোটিশে দিয়ে ওনার অনুমতি নিয়ে আমি দৌড়ে সেই জায়গাগুলোতে যাচ্ছি এবং কাজ করবার চেষ্টা করছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের যে মন্ত্রণালয়টি, যেটি মাননীয় শ্রদ্ধেয় আমার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল মন্ত্রী, আমি সৌভাগ্যবান যে ওনার সঙ্গে আমি আমার মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পেয়েছি। ওনার তো অনেক সুনাম রয়েছে। আহ, এই মন্ত্রণালয়টি অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা তার আগের সরকার বলেন, যে সুনাম ছিল সেই সুনামটি একদম বিনষ্ট করে দিয়েছে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। পিরোজপুর একটি জেলা, জি। যে জেলাতে ৬,০০০ কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছিল, তার মধ্যে ৩,৫০০ কোটি টাকার কোনো কাজ না করে শুধু কাগজ কলমে দেখিয়ে উঠে নেওয়া হয়েছে।
এবং সেই রাস্তাগুলো ওই অবস্থায় এখনো পতিত অবস্থায় পড়ে আছে, এবং বিগত 1.5 বছর এই কারণে পিরোজপুর জেলার সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড কিন্তু বন্ধ। কারণ ওই 3,500 কোটি টাকা এবং 6,000 কোটি টাকা কিভাবে বরাদ্দ হলো এই বিষয়টা নিয়ে দুদকে মামলা হয়েছে। আমাদের মন্ত্রণালয়ের তদন্ত কমিটি রিপোর্ট রয়েছে, এবং দুদকের তদন্ত চলা থাকবার কারণে আগের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করেছে। কিন্তু বর্তমান ওখানকার গণপূর্ত প্রতিমন্ত্রী, বিএনপির একজন দলীয় এমপি এবং জামাতের একজন দলীয় এমপি, 3 এমপি মাননীয় প্রধানমন্ত্রীর নোটিশ এটা আনবার পরে আমাকে ব্যক্তিগতভাবে দায়িত্ব দিয়েছে। আমি খুব সহসাই পিরোজপুরে একটা ভিজিট করে, যাতে পিরোজপুরের জনগণের স্বাভাবিক জীবনযাপনের জন্য যেটুকু উন্নয়ন আবার শুরু করবার দরকার সেটা যেন করা যায়। ছোট্ট একটা আপনাকে উদাহরণ দিলাম যে এই সমস্ত বিষয় ঢাকবার কারণেই আমাদেরকে সামনে নিয়ে এসে নতুন করে যে আমরা একটা কিছু করছি বা খারাপ ভালো কিছু করছি না, এটাকে উদাহরণ হিসেবে নিয়ে আসার জন্য আমাদের বিরুদ্ধে এই ধরনের অসত্য তথ্য দিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হয়। না, তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রজ্ঞা এবং আপনার যে তারুণ্যের যে গতি, দুটো এক হলে নিশ্চয়ই এলজিআইডি যে মন্ত্রণালয় সেটি আরো গতিশীল হবে এবং এই জাতীয় বিষয়গুলো বন্ধ হবে সেটি আমরা প্রত্যাশা করি। আপনাদের দুজনের, একজন সিনিয়র, একজন ইয়াং, একজন মানে এই জায়গাটায় ধরেন একটা কম্বিনেশন ইজ গুড, আমি আশা করি। বাট ধরেন যে বিষয়গুলো আসছে, ধরেন 5 মাসের হিসেবে আসলে খুব বেশি আমি মনে করি না, তারপরেও দেখতে চাই। তো আমি একটু অন্য প্রসঙ্গে যাই, ধরেন রাজনৈতিক প্রসঙ্গে যদি একটু যাই, আমি সাম্প্রতিক সময়ে একটা বক্তব্য আপনাকে একটু দেখাতে চাই, যেটার সাথে আপনিও আছেন, জাস্ট একটু দেখায় আমি আলোচনাটা যেতে চাই। আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা। এই যে বক্তব্য লিখে দেওয়ার পরে এসে জয় বাংলা বলে গেল। এখন আপনাদের সমিতির অবস্থা কি বোঝেন? ওনার বক্তব্যের শেষে ডিজি আমাকে দেখালো লেখাই আছে খোদা হাফেজ, উনি মাঝখানে আরেকটা বলে চলে গেল। তো এই 17 বছরে আওয়ামী লীগ কিন্তু মানুষের মাথায় মানে জোর করে হোক, মানে নানা কায়দা কানুন, মানুষ আতঙ্কিত হয়েও জয় বাংলায় চলে গেছিল আর কি, এমন একটা অবস্থা। আমি আমি আমার বক্তব্যে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে আপনার একটা লিখিত বক্তব্য দেওয়ার পরেও মানুষের মাথা এবং মগজের মধ্যে এমন ভাবে এই জিনিসটা তারা ঢুকিয়ে দিয়েছে যে উনি যাওয়ার সময় ওই শব্দটা ব্যবহার করেছে, ওটা আমি আমার বক্তব্যে উপস্থাপন করেছি। এখন ধরেন আওয়ামী লীগের ব্যাপারে আমরা বিএনপির মধ্যে এক ধরনের নমনীয়তা দেখছি। মানে কেউ কেউ তো বলার চেষ্টাই করছেন যে আওয়ামী লীগের রাজনীতি করা উচিত, কেউ কেউ তো বলছেন যে তাদের ফিরে আসা উচিত, মডিফাইড আওয়ামী লীগের একটা ধারণা আমরা পেয়েছিলাম। তো এই জায়গাগুলো মানে ধরেন আর বিশেষত ধরেন মিডিয়া, শিল্পী সমাজ, সুশীল সমাজ, মানে এই যে সফট করে কিন্তু আওয়ামী লীগ তাদের ন্যারেটিভস নিয়ে আবারও কিন্তু কাজ করছে। এবং আনফরচুনেটলি গত 5 মাসে কিন্তু মিডিয়াতে আপনারা কোনো কাজই করেন নাই। মিডিয়া কিন্তু মিডিয়ার মতো বহাল, জাস্ট ভোল পাল্টায় রাখছে। তো সেই জায়গাটা আপনি কি মনে করেন? মানে আওয়ামী লীগের ব্যাপারে আসলে আপনাদের অবস্থানটা কি? মিডিয়ার ব্যাপারে আমি যেটা বলবো যে বিএনপির যে আমাদের নির্বাচনী ইস্তাহার, সেখানে মিডিয়াকে অবাধ স্বাধীনতা দেওয়ার যে ঘোষণাটা দেওয়া আছে, এই অবাধ স্বাধীনতাটা এবং মুক্ত বাক স্বাধীনতাটা অনেকে অপব্যবহার করছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারপরে আমি চাই যে মিডিয়ার স্বাধীনতা থাক, মিডিয়ার কণ্ঠরোধ না হোক, মিডিয়া সত্য মানুষের সামনে তুলে ধরুক। আর আওয়ামী লীগের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি দলের গুরুত্বপূর্ণ কোনো পদে নেই, আমি একজন তৃণমূল থেকে উঠে আসা একজন বিএনপির কর্মী, এবং আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে আমি এমপি নির্বাচিত হওয়ার পর পর্যন্ত কিন্তু উপজেলা বিএনপির সভাপতি ছিলাম। জি। আমি মন্ত্রী শপথ নেওয়ার 7 দিনের মাথায় আমি কিন্তু আমার উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করে উদাহরণ তৈরি করেছি, এবং সেখানে অন্য একজন কিন্তু দায়িত্ব রয়েছে। আমি কিন্তু দলের এখন কেউ না। তবে মন্ত্রী পরিষদ এবং মাননীয় প্রধানমন্ত্রীর কথাবার্তায় এবং মন্ত্রী পরিষদের আচরণে আমার কাছে যেটুকু পরিলক্ষিত হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধর যে আইনটি রয়েছে এবং আওয়ামী লীগ নতুন করে রাজনীতি করে ফিরে আসবার যে বিভিন্ন রকমের কথা, এ ব্যাপারে মনে হয় যে বিএনপি কঠোর অবস্থানে আছে, এবং আওয়ামী লীগকে কোনোভাবেই তাদের বিচার না হওয়া পর্যন্ত এবং তাদের প্রধান জাতির কাছে ওই রকম করে ক্ষমা না চাওয়া পর্যন্ত, এবং আওয়ামী লীগ যে অন্যায় অত্যাচার করেছে, এই জুলাই আগস্টে যে গুণ হত্যা করেছে, কোনোভাবেই তারেক রহমানের নেতৃত্বাধীন এই বিএনপি সরকার আওয়ামী লীগকে বৈধতা দেবে না এবং আওয়ামী লীগকে নির্বাচন রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ দিবে বলে আমি বিশ্বাস করি না। জি, আমরাও সেটি বিশ্বাস করতে চাই। কারণ ধরেন এই পরিমাণ গণহত্যা, গুম খুনের পরে আহ, এই এই দলের প্রতি সহানুভূতিশীল যারা, তাদের প্রতি সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে যাওয়ার কথা। কারণ এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, যে বিপ্লবটা হয়েছে, এটা ছাত্র জনতা, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। তো আপনারা ধরেন আপনাদের প্রধানমন্ত্রীর বক্তব্য একরকম, আপনাদের দলের কেউ কেউ মানে জুলাই গণভোট,
সংবিধান সংশোধন, এই জায়গাগুলো নিয়ে এক ধরনের বিতর্ক সৃষ্টি করছেন আপনারা আননেসেসারি। মানে জুলাই নিয়ে আসলে অবস্থান কি বিএনপি? মানে কি মনে করেন আপনি? জুলাই সনদে তো সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সংসদে তা ঘোষণা দিয়েছেন যে জুলাই সনদ, জুলাই চার্টারে বিএনপি যেটা স্বাক্ষর করেছে, এই স্বাক্ষরিত জুলাই সনদটি বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে এবং সংসদে সংবিধান সংশোধন একটি কমিটি হবে, যে কমিটিতে বিরোধী দলীয় নাম দেওয়ার পরে সম্ভবত এই সেশনে বা পরের সেশনে বা সংসদ নেতা সিদ্ধান্ত নেবেন, সংবিধান সংশোধন যে কমিটি হবে এই কমিটি বসে জুলাই সনদকে অক্ষরে অক্ষরে পালন করার যে অঙ্গীকার বিএনপি, অগ্রাধিকার দিয়েই অন্তর্বর্তীকালীন সরকার সহ বিএনপির নির্বাচনী ইস্তেহারে যা যা আছে, বিএনপি নির্বাচনী ইস্তেহার এবং জুলাই সনদ দুটোকে সমন্বয় করে বিরোধী দল এবং সরকারি দল ঐক্যবদ্ধভাবে একটি স্থায়ী সংবিধান সংশোধন করতে চাই, আমি এইটুকুই জানি। এবং এইটা নিয়েই এখন পর্যন্ত সংবিধান সংশোধন কমিটি হয়নি, বিকজ বিরোধী দল থেকে এখনো নামগুলো সম্ভবত চিফ হুইপের কাছে জমা দেওয়া হয়নি। না, এই বিষয়টা আসলে স্পষ্ট করা উচিত, কারণ ধরেন যে ছাত্র জনতার মধ্যে আমরা যে প্রতিক্রিয়া দেখি, মানে মোটামুটি একটা ধারণাই দাঁড়িয়ে গেছে যে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, বিএনপি গণভোটের বিপক্ষে, বিএনপি জাস্ট ক্ষমতায় এসে এগুলো সব ইগনোর করছে, এরকম একটা। না, আমি আপনার মাধ্যমে জুলাই যোদ্ধাদের এবং দেশবাসীকে আমি জানাতে চাই যে বিএনপি জুলাই সনদের পক্ষে 100%। মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা জনাব তারেক রহমানও জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করতে চাই, বাস্তবায়ন করতে চাই। আমি আপনার মাধ্যমে আবারও রিপিট করি, বিএনপির নির্বাচনী ইস্তেহার, যেটার প্রতি দেশের 55% মানুষ সমর্থন দিয়েছে, সেই ইস্তেহার এবং জুলাই সনদ দুটাকেই সমন্বয় করে সংবিধান সংশোধন করে জাতিকে বিএনপি একটি নতুন সংবিধান, সংশোধিত নতুন সংবিধান উপহার দেবে ইনশাআল্লাহ। জি, মানে মাননীয় প্রধানমন্ত্রী আসলে খুব অ্যামেজিংলি ওনার কাজ করছেন। মানে ধরেন যে আমরা দীর্ঘদিন উনি সরকারি ব্যয় ওনার ক্ষেত্রে একেবারে কমিয়ে এনেছেন। আপনি যদি বলছিলেন ব্যক্তিগত গাড়ি তে যাতায়াত করছেন বা অন্যান্য ব্যয়ও তিনি কমিয়ে এনেছেন বা সবকিছু। ওনার বিদেশ সফরটাও খেয়াল করেছেন যে আগে প্রথম বিদেশ সফরে আপনি দেখেছেন যে মাত্র কয়েকজন, গুটি কয়েক উনি নিয়ে বিদেশ সফর করেছেন, কিন্তু আগের সময়গুলোতে আমরা দেখেছি 160-70 পুরা বিমান ভরে দেশের বাইরে যাওয়া হতো। সেখানেও উনি একটা উদাহরণ তৈরি করেছেন। ওনার জেলা সফরগুলোতেও খেয়াল করবেন যে গাড়ির বহর কমানোর জন্য উনি এখনো মিনি বাসে ওনার স্টাফদেরকে নিয়ে উনি সফর করেন। এই জিনিসগুলো আমাদের অনুপ্রাণিত করে মন্ত্রীদের সাশ্রয়ী করবার জন্য। উনি ধরেন যে অতীতের যে নিরাপত্তা বা এই যে ঝিকঝাক ছিল, এগুলা এই শো অফ ছিল, শো অফ তিনি কমিয়ে এনেছেন। এবং পাশাপাশি যেটা আমরা দেখছি যে উনি প্রতিহিংসা নয়, আমি চাইলে করতে পারি, করব না। তো এটার সাথে একমত কিনা? কারণ আমি অনেকের যে প্রতিক্রিয়া পেয়েছি যে প্রতিহিংসা ন্যায় বিচার তো এক জিনিস না। এখন এই যে পরিবারটা গুমের শিকার হলো, যে পরিবারটা নির্যাতিত হলো, যে পরিবারটা দখলের শিকার হলো, যে পরিবারের প্রতি হাসিনার সরকারের এবং তার দলের লোকজনের আমি আপনাদের ভুল বোঝাবুঝির একটু অবসান ঘটাই। এটা কিন্তু যারা গুম হত্যা হয়েছে তাদের ন্যায় বিচারের ব্যাপারে প্রধানমন্ত্রী কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। উনি ওনার ব্যক্তি পরিবারের কথা বলেছেন যে আমার মার উপর যে নির্যাতন হয়েছে শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপর, ওনার পরিবারের উপর, ওনার আদরের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব আরাফাত রহমান কোকোর উপর যে নির্যাতন হয়েছে, এই বিষয়টা উনি বলেছে যে এটা আমি এই বিষয়ে আমি হিংসাত্মক ভাবে কারোর উপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আমার নাই। উনি কয়েকদিন আগেও বলেছে যে আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, তারাও হয়তো বলতো যে তুমি এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না, তুমি স্বাভাবিকভাবে চলো। আমি ওনার বক্তব্যে যেটুকু শুনেছি বা ওনার কথাতে যেটুকু, আরেকটি যেটা আমি বলি যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শুধু আমাদের জন্য না, বিরোধী দলের প্রতিও কিন্তু উনি অনেক সহানুভূতিশীল। সংসদের বাজেট বক্তৃতায় বিরোধী নেতা তার সুন্দর বক্তব্যে যখন উপস্থাপন করলেন যে আমার নির্বাচন এলাকার দায়িত্বটি আমি মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিতে চাই, ঠিক তার কাউন্টার বাজেট বক্তৃতায় আবার সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও বললেন যে আপনার সংসদীয় নির্বাচন এলাকার দায়িত্বটি আমি নিলাম উন্নয়নের জন্য। ঠিক তার পরের দিনই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে ডেকে অনুশাসন জারি করলেন যে আপনি বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ করে তার নির্বাচনী এলাকা সফর করবেন এবং ওখানে কি করার প্রয়োজন আপনারা করবেন। আপনারা বোধহয় মিডিয়াতে দেখেছেন যে আমি ঠিক আর একদিন পরেই মাননীয় বিরোধী নেতা শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান সহ ঢাকা 15 তার নির্বাচনী এলাকায় গিয়েছি এবং রাস্তাঘাট, ব্রিজ, কোথায় কি প্রয়োজন, বিদ্যুৎ, গ্যাস, পানি ঘুরে ঘুরে দেখেছি, পুরো টিম সহ কিন্তু গিয়েছি। এবং উল্লেখ করতে চাই যে তার যে প্রতিদ্বন্দ্বী ছিল আমাদের বিএনপির বর্তমান উত্তরের প্রশাসক, তার নামও শফিকুর রহমান খান মিল্টন,
সেও কিন্তু আমাদের সফরে ছিল, এবং ঐক্যবদ্ধভাবে যাতে ওই এলাকার আমরা উন্নয়নটা করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী, সে ব্যাপারে আমরা মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি, দিক নির্দেশনা দিয়েছি। এবং আগামীকালও মাননীয় বিরোধী দলের নেতার ওখানে আমি সহ দায়িত্বশীলদের আরেকটি বৈঠক আছে, যে উনি সহ ওনার এমপিদের নির্বাচনী এলাকাগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে কেউ যেন বঞ্চিত না হয়। না, সেটি ঠিক আছে। মানে প্রধানমন্ত্রী সবকিছু একটা সুবন্টন করার চেষ্টা করছেন। এটি আমরা পর্যবেক্ষণ করছি। কিন্তু ধরেন সংসদে সরকারি দল বিরোধী দলের সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আমরা দেখছি। যে বিরোধী দলও সরকারকে অ্যাপ্রিশিয়েট করছে, সরকারও অ্যাপ্রিশিয়েট মানে প্রধানমন্ত্রী বিশেষত অ্যাপ্রিশিয়েট করছেন। তো এটা একটা নতুন ধরনের সংস্কৃতি চালু হচ্ছে বাংলাদেশে। কিন্তু রাজনীতির মাঠে আমরা দেখছি যে ছাত্রদল শিবির মারামারি করছে, এনসিপি ছাত্রদল শিবির মিলে আরেক ভেজাল চলতেছে। এর মধ্যে কি এই জায়গাটা কি আপনারা নিয়ন্ত্রণের কথা কি ভাবছেন না? মানে ধরেন যে সংসদের যে সম্প্রীতি, রাজপথে কিন্তু উভয় কিন্তু মুখোমুখি সংঘর্ষে, এবং সেই জায়গাটায় কিন্তু আবার আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে উভয় পক্ষেই, মানে তাদের ফায়দা নেওয়ার জন্য। আপনার আপনার কথাটা অত্যন্ত যুক্তিযুক্ত। আমি সাধারণ একজন বিএনপির কর্মী হিসেবে মনে করি যে আমাদের সংসদের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশটি, এটা যদি আমরা আরো কঠোরতম করতে পারি, আমার মনে হয় যে মাঝে মাঝে যদি আমরা বসি, সবসময় যে সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা একসঙ্গে বসতে হবে এমন কোনো কথা না। সংসদের চিফ হুইপ রয়েছেন, আমাদের দায়িত্বশীল যারা নেতা রয়েছেন, তারা যদি বিরোধী দলের সাথে আমরা মাঝে মাঝেই বসে আলোচনা করি, আমার মনে হয় যে মাঠ পর্যায়ে এটা দূরত্ব কমে আসবে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে। এবং আপনি ঠিকই বলেছেন, যদি মাঠ পর্যায়ে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যদি দূরত্বটা বেড়ে যায়, তাহলে সেই ভয়ঙ্কর স্বৈরাচারী আওয়ামী লীগ তারা আবার এই সুযোগটা নিতে পারে, এবং এটা কারোর জন্যই বিএনপি এবং জামাত সহ আমরা যারা বর্তমান সংসদে বা রাজনীতির মাঠে আওয়ামী লীগ ছাড়া যারা রয়েছে, এটা কারোর জন্যই মঙ্গল হবে না। এবং সেদিন আমি আমাকে ছোট্ট করে বলি, সেদিন বিরোধী দলীয় নেতার সঙ্গে যখন আমি তার নির্বাচন এলাকায় সফর করছিলাম, একই রিক্সায় উঠে যখন ঘুরছিলাম, উনিও কিন্তু এই কথাটি আমাকে বলছিলেন যে আমাদেরকে যে কোনো মূল্যে হোক ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমাদের ঐক্যবদ্ধের উপরে নির্ভর করবে দেশের উন্নয়ন, দেশের সম্প্রীতি, এবং আওয়ামী লীগের ফিরে না আসার যে অঙ্গীকারটা, এটা আমাদের ঐক্যবদ্ধের উপরে নির্ভর করে। উনি সেটাও কিন্তু আমাকে সেদিন গল্পে গল্পে বলছিলেন। জি, তো এখন আমি ধরেন আজকে থেকে ধরেন গতকাল পর্যন্ত সরকারের ১৪০ দিন পার হয়েছে। মানে আপনাদের জি, কর্মসূচি হচ্ছে জি, ১৮০ জি, দিনের। মানে হাতে আছে আর ৪০ দিন। মানে ১৮০ দিনের কর্মসূচির আর ৪০ দিন বাকি আছে। তো ৪০ দিন খুব সিগনিফিক্যান্ট নাম্বার, কিন্তু বিশেষ করে ইসলামে ৪০ দিন মানুষ মারা যাওয়ার পরে ৪০ দিনে একটা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪০ দিনের নামাজ পড়লে বলা হয় যে এটা সারা জীবনের জন্য অভ্যাস হয়ে যায়। ৪০ টা একটা গুরুত্বপূর্ণ নাম্বার অ্যাকচুয়ালি। তো এই ৪০ দিনের মানে কি হতে পারে আর? মানে ধরেন যে আমরা বিএনপি আমি করি, আমি সবাই ক্যাবিনেটে ৬ টা মাস দেখেন, ৬ টা মাস সময় দেন। তো এই ১৪০ দিনের অ্যাচিভমেন্ট কি? বা আর কি হতে পারে? মানে কি পরিবর্তন আসছে বা কি হতে আসলে পারে? আসলে দেখুন, আপনার মাধ্যমে আমি দেশবাসীকে বলতে চাই যে বিএনপি সরকার গঠন খুব খারাপ সময়ে কিন্তু আমরা একটা সরকার গঠন করেছি। দেশের অর্থনীতি, রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে। আর অর্থ বছরটা ছিল একদম শেষ সময়ে এসে। মানে আমরা এমন এক সময় শপথ নিয়েছি ১৭ই ফেব্রুয়ারি, এটা কিন্তু অর্থ বছরের একদম শেষ সময়। এই সময়ে বিএনপি ১৮০ দিন কর্মসূচির মধ্যে বিএনপির যে উল্লেখযোগ্য যে কমিটমেন্ট গুলো ছিল নির্বাচনের সময় মাননীয় প্রধানমন্ত্রীর, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য খাত, আপনার বৃক্ষরোপণ, ২০,০০০ কিলোমিটার খাল নদী পুনঃখনন, খেলাধুলা, ইমাম মসজিদ এবং অন্য ধর্ম উপাসনানীদের জন্য যে সম্মানী ভাতা, এগুলো কিন্তু আমরা পাইলট আকারে অলরেডি মাঠে গড়িয়েছে, এবং এগুলো কিন্তু পাইলট আকারে কাজ শুরু হয়েছে। এবং এই বাজেটে আপনি উল্লেখযোগ্যভাবে খেয়াল করবেন, আমি যে কর্মসূচিগুলির কথা বললাম, এই কর্মসূচির অর্থ কিন্তু এই বাজেটে বরাদ্দ রাখা আছে। যেমন ফ্যামিলি কার্ডের জন্য ৪১ লক্ষ পরিবার এই অর্থ বছরে নারী প্রধান বা গৃহকর্ত্রীরা কার্ড পাবেন। ৪৩,০০০ কৃষকরা কার্ড পাবেন। ক্রীড়াবিদ যারা রয়েছেন তারা কিন্তু সম্মানী ভাতার আওতায় আসবেন। আমাদের কিন্তু ৫,০০০ খাল নদী খনন কিন্তু এই অর্থ বছরে আমরা করব। ৫ কোটি বৃক্ষরোপণ কিন্তু আমরা করব। কর্মসংস্থানের যে টার্গেট আমরা নিয়েছি, সেটা হয়তো ওইটুকু আমরা অ্যাচিভ করতে পারিনি, সফলতায় যেতে পারিনি, কিন্তু এটার চেষ্টা এখনো
অব্যাহত আছে। স্বাস্থ্য সেক্টরে অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানেও কাজ চলছে। শিক্ষার ব্যাপারে বই পরিবর্তন, নতুন বই যেগুলো আসবে সেখানে অনেক কিছু পরিবর্তন আসবে। এবং এই প্রথম প্রাইমারি স্কুলে ফ্রি পোশাক দেওয়ার পরিকল্পনা রয়েছে। পোশাক, ব্যাগ এবং নতুন জুতা বাচ্চাদের দেওয়ার পরিকল্পনা রয়েছে। এবং আপনি জানেন যে বিএনপি ক্ষমতা আসার 7 দিনের মাথায় সুদ সহ 10,000 টাকা কৃষি ঋণ কিন্তু মৌকুব করা হয়েছে। তা আমাদের, আমি মনে করি যে 140 দিনে অর্থনৈতিক এই দুরবস্থার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেটুকু এগিয়েছি বা কাজ শুরু করেছি, আমাদের আমলাতান্ত্রিক জটিলতা, অর্থ বছর শেষ, নতুন অর্থ বছর শুরু এবং এই ক্রাইসিসের মধ্যেও 9,34,000 কোটি টাকার একটি বাজেট আমরা দিয়েছি এবং যে বাজেট বাস্তবায়নের জন্য আমরা পার্লামেন্টে বা সংসদে দেশবাসীর কাছে অঙ্গীকার করেছি, সব মিলিয়ে আমার মনে হয় না যে আমরা খুব একটা পিছিয়ে আছি। আমরা এই ধারা যদি অব্যাহত রাখতে পারি, ইনশাল্লাহ বিএনপির যে ইশতেহার এবং যে কর্মসূচি, আমরা সফল হব ইনশাল্লাহ। কিন্তু জনাব শাহ আলম, ধরেন এগুলো তো অর্থনৈতিক বিভিন্ন প্রকল্প বা জনবান্ধব কিছু সিদ্ধান্তের কথা বলছেন, কিন্তু বাংলাদেশের মানুষ গত 17 বছরে হাসিনার দ্বারা যেভাবে নিষ্পেষিত হয়েছে, ধরেন আমাদের বিডিআর হত্যাকাণ্ড, আমাদের গুম খুন, ন্যায় বিচারহীনতা, এই জায়গাগুলো, ধরেন বিডিআর নিয়ে আপনারা গত 5 মাসে প্রায় কোনো কথাই হয় নাই, কিন্তু মানে না, গুম খুনের বিচারের যে প্রক্রিয়া চলছে এত ধীর গতিতে চলছে যে এগুলোর ব্যাপারে আপনাদের আসলে মানে অবস্থানটা কি, মানে আপনারা কি এটাকে দেখেন, আপনার মাধ্যমে আমি দেশবাসীকে বলি যে একটা জিনিস খেয়াল করবেন যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য যে অধ্যাদেশগুলো জারি করেছিল, প্রায় 119টি অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলো কিন্তু আমরা পার্লামেন্টে আইন আকারে পাশ করেছি গত সেশনে, আপনি নিশ্চয়ই এটা জানেন। এবং দিন রাত কিন্তু আমরা পার্লামেন্ট চালু রেখে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সবেরই কিন্তু আইনগুলো পাশ হয়েছে এবং গেজেট আকারে মাঠে এসেছে এবং কার্যক্রম শুরু হয়েছে। আমি আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে স্বৈরাচার হাসিনার সময় গুম খুম হত্যা সহ, বিডিআর হত্যা সহ সকল বিচারই বিএনপি করার ব্যাপারে অত্যন্ত আগ্রহ রয়েছে এবং এই বিচারগুলি বিএনপি সরকার করবে। আমি আপনাকে এইটুকু নিশ্চয়তা এবং গ্যারান্টি দিতে পারি। কিন্তু আপনারা গুম অধ্যাদেশ বাতিল করেছেন, আরো দুই একটা অধ্যাদেশ বাতিল করেছেন, যেগুলো নিয়ে আসলে আমরা নির্দিষ্ট ব্যাখ্যা বা এগুলো কোনো রিপ্লেসমেন্ট এ পর্যন্ত পাই নাই, বা এটা নিয়ে আপনারা কি ভাবছেন? আসলে আমি এই লেভেল থেকে আমি এটা বলতে চাচ্ছি না, কারণ এটা যেহেতু বিএনপির আরো আইনমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ ওপরের যারা রয়েছেন তারাই সিদ্ধান্তগুলি নিয়েছেন। আমার মনে হয় যে এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। আমি শাহ আলম, আপনি প্রধানমন্ত্রীর বন্ধু না হলেও আপনি কিন্তু প্রভাবশালী একজন ব্যক্তি, মানে বর্তমান মন্ত্রিসভার একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে আমরা জানি, এবং আপনি আসলেই প্রভাবশালী একজন ব্যক্তি। তো আপনার সাথে আমি একমত না, প্রভাবশালী ঠিক কিনা জানি না, তবে বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার কারণে, যেহেতু স্থানীয় সরকার পৌরসভা অনেক একটি বড় মন্ত্রণালয়, এর কাজের পরিধি অনেক বেশি, আমি কাজ করছি, সারাদিন ছুটছি, এই কারণে হয়তো মনে হচ্ছে যে আমার প্রভাবের বলয়টা অনেক বেশি, কিন্তু এখানে প্রভাব খাটানোর কোনো বিষয় না। আমি বিধি বিধান নিয়মের মধ্য থেকে দুর্নীতি মুক্ত থেকে কাজ করার চেষ্টা করছি। না মাননীয় মন্ত্রী, আমি কিন্তু আপনাকে মানে বলছি না যে আপনি আপনার প্রভাব ইয়েতে খাটাচ্ছেন, আপনি কিন্তু একেবারে রুট লেভেল থেকে উঠে আসা রাজনীতিবিদ। আপনি 89 সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত, আপনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোধহয় ছিলেন, তাই না? জি, ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন আপনি, অর্থাৎ রুট লেভেল থেকে কিন্তু আপনি রাজনীতি করে উঠে আসছেন। তো বগুড়ার মানুষ হিসেবে আপনি প্রধানমন্ত্রীর কাছাকাছি অবস্থান করা বা ওনার সাথে মিলে সিদ্ধান্ত নেয়ায় সহায়তা করা খুব অপরাধের তো কিছু না এখানে। স্বাভাবিক, যেহেতু আমার বাড়ি বগুড়া। সেই অর্থে আমি আপনাকে বলছি যে আপনি যে প্রচারণা চলছে, আপনি তার প্রধানমন্ত্রীর বন্ধু না হলে আপনি প্রভাবশালী। তো প্রধানমন্ত্রীর বন্ধু তো হওয়ার কোনো সুযোগই নাই, আমি শুরুতেই সেটা বলেছি যে বন্ধু হওয়ার কোনো। তো আমরা এই যে গত 5 মাসের যে নিয়োগগুলো আমরা দেখলাম, ঘুরে ফিরে সেই আওয়ামী দোসররা কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলো নিচ্ছে। আপনার মন্ত্রণালয়েও কিন্তু প্রচুর আওয়ামী লীগ এখনো পুনর্বাসিত, এখনো গুরুত্বপূর্ণ জায়গায়। তো আপনার মানে বা বর্তমান সরকারের ভালো কাজগুলো তো তারা ভণ্ডুল করে দিবে বিভিন্নভাবে। তো একেবারে চিহ্নিত সুবিধাভোগী যারা, তাদেরকে কেন সরকার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আবার পুনর্বাসন করছে, আবারও ক্ষমতায়িত করছে? আপনার কোনো মানে পর্যবেক্ষণ আছে কিনা এই বিষয়ে? না, পর্যবেক্ষণ তো আমার ক্যাবিনেটের সদস্য হিসেবে আছেই। আমাদের কিন্তু অনেক সচিব যারা আওয়ামী লীগের দোসর ছিল বা সেই সময় সহায়তা করেছে, তাদেরকে কিন্তু চাকরির থেকে অপসারণ করা হয়েছে।
সংযুক্তি করা হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিগত 15-17 বছরে তো তাদের সময় নিয়োগগুলো হয়েছে। এখন রাষ্ট্র পরিচালনার জন্য রাতারাতি তো নতুন লোক আমরা তৈরি করা বা নতুন লোক সৃষ্টি করা এটা তো অসম্ভব ব্যাপার। এর মধ্যে থেকে যারা ভালো আছে, যারা হয়তো স্বৈরাচারের দোষর ছিল না, তাদেরকে নিয়েই তো আমাদের সরকারটা পরিচালনা করতে হবে। তবে আমরা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছি, মন্ত্রী পরিষদের সদস্য, তারা যদি শক্ত অবস্থানে থাকি, আমার মনে হয় যে নতুন লোকজন নিয়োগ হয়ে প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত তারা যে রাষ্ট্রের খুব একটা ক্ষতি করতে পারবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি এই ভাগে ছোট্ট একটি কথা বলি, হয়তো আমি ভুলে যাব। আমাদের সবাই দোষটা খোঁজে। আপনি খেয়াল করবেন যে আমার বড় ছেলে, সে কিন্তু লন্ডন থেকে মাস্টার্স করে আসছে, এসে আমার ব্যবসা বাণিজ্য দেখছে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রাজশাহী অঞ্চল থেকে সে কিন্তু বিনা ভোটে পরিচালক নির্বাচিত হয়েছিল, এবং যেদিন নির্বাচিত হয়েছে আমার অনুরোধে পরের দিনই কিন্তু সে আবার বোর্ড থেকে পদত্যাগ করেছে। কারণ আমি এটাই বলেছি যে অনেক যেহেতু মন্ত্রীদের সন্তানদের নিয়ে নানান কথা হচ্ছে, আমার যেহেতু পারিবারিক ব্যবসার পরিধি অনেক বড়, আমি বলেছি যে তোমাকে যেহেতু ব্যবসাগুলো দেখতে হবে, তুমি যেহেতু ক্রিয়া সংগঠক, ক্রিয়া নিয়ে তুমি এলাকায় বা কাজ করো, কিন্তু ব্যবসার পাশাপাশি এখানে তুমি যেহেতু সঠিকভাবে সময়টা দিতে পারবে না, এই জন্য তুমি এখান থেকে পদত্যাগ করে সরে আসো। আমার বড় সন্তান মীর শাকরুল আলম সীমান্ত আমার কথা শুনে কিন্তু সে ওখান থেকে পদত্যাগ করে সরে আসছে। কিন্তু জি, এটা আমরা দেখেছি পত্রিকায়, এবং এটা ঠিক আছে যে তিনি বলেছেন যে আপনি যেহেতু মন্ত্রীর দায়িত্বে আছেন, টেকনিক্যালি তিনি ব্যবসা বাণিজ্য দেখবেন, তিনি এখান থেকে সরে আসছেন। কিন্তু এটাও তো কিন্তু ধরেন একটা এই সরকারের সমালোচনার বা বদনামের একটা বড় আরেকটা জায়গা কিন্তু যে ক্রিকেট বোর্ড কিন্তু। মানে যেভাবে ধরেন মন্ত্রী, এমপিদের মানে কি বলবো বংশধরেরা সেখানে যে ঢুকছে এই জায়গা বা এই যে জায়গাটাকে উপলব্ধি করে আমি আমার সন্তানকে ওখান থেকে সরে নিয়ে আসি, যাতে ওই দোষের পাল্লাটা যেন আমার ঘাড়েও না আসে। আমি আসলে আশা করবো যারা দায়িত্বে আছে। তবে আমি এই ফাঁকে আপনাকে আরেকটু বলি, যদি অন্যভাবে না নেন, আসলে আমাদের যারা সন্তান, আমরা যারা বিএনপি দীর্ঘদিন যাবৎ, আপনি আমি সহ যারা নির্যাতিত 17 বছর, বিএনপি বলেন বা জামাত বা অন্য দলের, এই 17 বছর কিন্তু আমাদের সন্তানরাও কিন্তু নিগৃহীত ছিল। তারাও কিন্তু কোনো কাজ করবার সুযোগ পায়নি। যে অমুকের সন্তান সে কাজ পাবে না, অমুকের সন্তান তার বিরুদ্ধে মামলা দাও, অমুকের সন্তান সে কোনো জায়গা পাবে না। এখন আমাদের সন্তানদের যদি যোগ্যতা থাকে, তাহলে তারা ব্যবসা কেন করতে পারবে না? তারা এই ধরনের সামাজিক বা ক্রিয়া সংগঠনগুলোতে যদি যোগ্যতা থাকে, তাহলে সেখানে এই সময় যদি তারা সুযোগ না পায়, বিগত 17 বছরও আমাদের সন্তান হবার কারণে যোগ্যতা থাকার সময় সুযোগ পাবে না, এখন এসেও যদি আবার তারা সুযোগ না পায়, তাহলে আমাদের সন্তানরা তাদের যে ক্যারিয়ারটা, তাদের যে মেধাটা, তাদের যে যোগ্যতা, এটা তাহলে কখন তারা মানুষের সামনে আমি সমাজে। আমি আপনার সাথে একমত যে রাজনৈতিক পরিবারের সন্তানরাও আসলে ক্ষতিগ্রস্ত হয়, নির্যাতিত হয়। কিন্তু ধরেন যেই প্রক্রিয়ায় আসলে ক্রিকেট বোর্ডে মানে ক্ষমতাবান মানুষদের বংশধরদেরকে ঢোকানো হয়েছে, পরিবারের সদস্যদেরকে ঢোকানো হয়েছে, সেটি প্রধানমন্ত্রীর তারেক রহমান যেভাবে ভাবছেন তার সঙ্গে সাংঘর্ষিক। সেটি এইভাবে যায় না আরকি। সেই কথাটাই বললাম। আমি জানি না এটি সংশোধন বা কিভাবে কি হবে। আ মানে এটা একটা বড় একটা স্পট হয়ে আছে গত ৫ মাসে, যে এইভাবে তো হওয়া উচিত ছিল না আর। আমরা একটু সময় নেই, দেখি যে তারা তাদের যোগ্যতার সাক্ষ্য রাখতে পারে কিনা, একটু আমরা সময় নিয়ে দেখি। জি, মানে ধরেন সবারই সুযোগ আছে, সবাই বঞ্চিত। আবার ধরেন এই জায়গাটার মধ্যেও এক ধরনের ব্যালেন্স রাখা খুব জরুরি আরকি আমি মনে করি। তো একটি বিষয় আমি আপনার সামনে আনতে চাই। আমি খুব বেশি লম্বা করব না। আজকে আবার খেলাও আছে আর্জেন্টিনার বোধহয়। তো প্রধানমন্ত্রী যেভাবে ভাবছেন, প্রধানমন্ত্রী আ যে হিউমিলিটি দেখাচ্ছেন, যে নম্রতা দেখাচ্ছেন, যে সফটলি মানে সেই নেলসন ম্যান্ডেলার স্টাইলে মানে সবাইকে ক্ষমা করে দিয়ে নতুন ভাবে সবার আগে বাংলাদেশ নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই ভাইবটা কি আপনাদের মন্ত্রিসভার সব সদস্য বা আপনাদের দলের নেতাকর্মীরা ঠিক বুঝতে পারছেন? কারণ আমরা কিন্তু যে আমরা এখনো বুঝতে পারছি উনি এ ব্যাপারে কঠোর, আমাদেরকে নির্দেশনা দেন, এবং গত কয়েকদিন আগে উনি একটা বিষয় আমাদের নোটিশে এনেছেন। আমাদের অনেকগুলো মন্ত্রী আমরা সেখানে উপস্থিত ছিলাম। উনি বললেন যে দেখুন, আমার বাবা যখন প্রেসিডেন্ট ছিলেন, ওনার স্যালারি থেকে, বেতন থেকে 10% টাকা রাষ্ট্রীয় কোষাগারে উনি জমা দিত, এবং আমিও শুরু করেছি। বিগত 5 মাস মাননীয় প্রধানমন্ত্রী জমা দিয়েছেন। তো উনি আমাদের বলেছেন যে এটা আপনাদের ব্যাপার, আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এটা আপনারা অনুসরণ করতে পারেন। তা আমরা শোনার পর আমরা এটা আসলে জানতাম না যে বেতনের টাকা, আমি শুধুমাত্র তো বেতনটা নেই, তেলের টাকা বা অন্য খরচ নেই না। এটা শুনবার পর আমরা উৎসাহিত হয়েছে, এবং আমরা সবাই এক বাক্যে আলহামদুলিল্লাহ বলেছি। এবং আমি আজকেই আমার বিগত 5 মাসের যে মূল বেতনের যে 10% যেটা আমরা রাষ্ট্রীয় কোষাগারে
আমরা জমা দিয়েছি এবং প্রত্যেক মাসে আমরা এটা দিব, যা সেটা একটা উদাহরণ তৈরি করবার জন্য আর কি। জি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা ধরেন সরকারের জন্য অত্যন্ত বিস্ফোরা বা বদনামের জায়গা হয়ে আছে। আপনি জানেন যে নির্বাচনের আগে পরে চাঁদাবাজির একটা ভয়ংকর অভিযোগ বিএনপির বিরুদ্ধে ছিল। এবং আমরা সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও কিছু অবনতি দেখছি। খুব ভালোভাবে অবনতি দেখছি। ছিনতাই, ডাকাতি এগুলো বাড়ছে। ধরাও পড়ছে। এমন না যে ধরা পড়ছে না, ধরাও পড়ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে আপনি দেখেছেন যে কিভাবে অ্যা যুবদলের এক নেতা কিভাবে এম একজন বয়স্ক মানুষের বিশের সঙ্গে চাপ দিয়ে ধরে চেকে সাইন করিয়ে নিয়েছে। সেও অ্যারেস্ট হয়েছে। তো এই জায়গাগুলো নিয়ে আসলে আপনাদের মধ্যে কোনো কথা হয় কিনা? এই জায়গাগুলো আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? কথা হয় এবং এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপি কিন্তু কঠোর অবস্থানে আছে। যখন যেখানে ঘটনা ঘটছে সাথে সাথে কিন্তু সে গ্রেপ্তার হচ্ছে, না হলে মামলা হচ্ছে, না হলে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। এখন একটা বড় দলের শূন্যতাকে কাজে লাগিয়ে মাঠ পর্যায়ে তো অনেক বড় একটি রাজনৈতিক দল, আমাদের মধ্যে কিছু ভদ্র অভদ্র সব মিলেই তো একটা রাজনৈতিক দল, এ ধরনের কিছু খারাপ লোকজনও রয়েছে। তাদের ব্যাপারে আমরা সংশ্লিষ্ট এলাকার মাননীয় সংসদ সদস্যদেরকে সংসদীয় কমিটি সবাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন। আমরা নজর রেখেছি, আমরা খেয়াল রাখছি, সরকার এই বিষয়ে কঠোর আছে এবং সমসাময়িক কালে বড় বড় কিছু ঘটনা আপনি দেখেছেন, এই যে শিশু ধর্ষণ সহ বিভিন্ন বিষয়ে বিএনপি কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার এবং বিচারের ব্যবস্থা করেছে। আমার মনে হয় যে দেশবাসীকে আপনার মাধ্যমে অনুরোধ করবো যে আমাদের প্রতি একটু আস্থা রাখুন, সময় দিন, মোটামুটি আমরা মনে হয় যে একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারবো দেশকে। জি, জনাব মীর শাহ আলম ধরেন আমরা যে বিষয়টা দেখলাম যে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার বা এ পর্যন্ত মানে প্রায় ২ বছরে ধরেন সে সময় থানা লুট হয়েছে, প্রচুর অস্ত্র কিন্তু এখনো মিসিং। এবং আ অন্তর্বর্তী সরকারের সময় বলা হচ্ছিল যে একটা সাঁড়াশি একটা অভিযান দরকার ছিল। যে অবৈধ অস্ত্র উদ্ধার বা সন্ত্রাসী গ্রেপ্তার যেমন বেগম খালেদা জিয়া ২০০১ সালে অপারেশন ক্লিন হার্ট এর মতো একটা অপারেশন কিন্তু করেছিলেন জনশান্তি ফিরিয়ে আনার জন্য। তো এরকম কিছু কি আপনাদের মন্ত্রিসভায় ভাবা হয় বা হচ্ছে বা হবে এরকম কোনো আভাস কি আপনার কাছে আছে? না, এ ব্যাপারে আমার তেমন কিছু জানা নাই। তবে এ ধরনের পরিবেশ পরিস্থিতি যদি তৈরি হয়, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী দেশপ্রেমিক, উনি যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং শ্রদ্ধেয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, ওনার তো দেশপ্রেমের কোনো বিন্দুমাত্র ঘাটতি নাই। দেশের মানুষের জন্য যদি এ ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা জনাব তারেক রহমান নিশ্চয়ই নিবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জি। তো আমরা 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 একেবারে শেষ দিকে আমি আবারও আপনার শুরুর দিকে বোধহয় আপনি স্থানীয় সরকার নিয়ে বোধহয় কিছু বলতে জি, জি, চেয়েছিলেন। জি, জি, জি। আমি আমি আসছি ওদিকে। তার আগে ধরেন এই প্রসঙ্গটা যাওয়ার আগে আমি আবারও আপনার মনোযোগ আকর্ষণ করব। আপনি দেখছেন যে জুলাই মাসে জুলাই শহীদদেরকে নিয়ে আওয়ামী লীগ দ্বারা পরিপুষ্ট বিভিন্ন শিল্পী, বুদ্ধিজীবী, সাংবাদিক আজে-বাজে কিভাবে কথা বলছে। তো এই জায়গাগুলো মিডিয়ার স্বাধীনতার মধ্যে কিন্তু পড়ে না। মানে মত প্রকাশের স্বাধীনতা এক জিনিস বা আপনি একটি প্রতিষ্ঠিত যারা স্বৈরাচারকে হটানোর জন্য জীবন দিল, তাদেরকে আপনি অপমানজনক কথা বলছেন, তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, সেই জায়গাটা আশা করি আপনারা নিয়ন্ত্রণ করবেন। এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনার সঙ্গে আমার কথা বলার একটা এজেন্ডা ছিল। আমি বলেছিলাম এই বিষয়টা নিয়ে জানতে চাইবো যে কবে নাগাদ আসলে বিএনপি স্থানীয় সরকারে যাবে? কারণ যেভাবে প্রশাসক বসিয়ে দেয়া হয়েছে এটি নিয়ে অসন্তুষ্টি আছে বিভিন্ন পর্যায়ে। তো আপনারা কবে নাগাদ যাবেন স্থানীয় সরকার নির্বাচনে? বা এটা নিয়ে কিভাবে ধন্যবাদ করক সাহেব। আপনি আপনার মাধ্যমে দেশবাসীকে বলতে চাই যে ইতিমধ্যেই আমাদের দলের মুখপাত্র ডাক্তার জাহিদুর রহমান এবং আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছে যে ১ বছরের মধ্যে সকল স্থানীয় সরকার নির্বাচন আমরা সম্পন্ন করতে চাই এবং ইতিমধ্যেই সংসদে আমরা স্থানীয় সরকার নির্দলীয়ভাবে যাতে হয়, দলীয় প্রতীকে যাতে না হয়, এই কারণে আমরা আইনগুলো অর্ডিন্যান্স যখন আইন আকারে পাস করি, অধ্যাদেশগুলো আমরা সেটা সংশোধনী আকারে পাশও করেছি এবং সেগুলো গেজেট আকারে প্রকাশিত হয়েছে, নির্বাচন কমিশনে আমরা পাঠিয়েছি। সবচেয়ে আনন্দের সংবাদ হচ্ছে যে এই বাজেটের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য যে বরাদ্দ রাখবার দরকার সেই বরাদ্দটি রয়েছে এবং নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু তারা বাজেটটা তারাই নিয়ন্ত্রণ করে, তাদের প্রস্তুতির উপর নির্ভর করবে, নির্বাচন কমিশনের প্রস্তুতির উপর নির্ভর করবে যে আমরা কোন নির্বাচনটি আগে করব এবং কোনটি পরে করব। তবে ১ বছরের মধ্যে যদি আমরা নির্বাচনগুলি শেষ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের অক্টোবর নভেম্বর থেকে নির্বাচনগুলো শুরু করতে হবে এবং এর কোনো বিকল্প নাই, আমি স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী হিসেবে মনে করি। জি, এবং আমরা আমরা সেটি চাই। তবে আপনার ওই জায়গাটায় আমি একটু দ্বিমত পোষণ করি যে, আমি মনে করি যে দলীয় প্রতীকে নির্বাচন হওয়া উচিত। আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক এনেছিল বিএনপি এবং জামাতকে চিহ্নিত করার জন্য।
যে কারা কারা বিএনপি, কারা কারা জামাত। তো দলীয় প্রতীক যদি আপনি না দেন, পলাতক দল ও মোরগ মার্কায় আর গোলাপ ফুল মার্কায় এসে নির্বাচনে এসে ঢুকবে, সেই এখন জায়গাটা এটা তো অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশটি করেছিল সেটি আবার পার্লামেন্টে তো আমরা উভয় দল সর্বসম্মতিক্রমে আইনগুলো আমরা পাশ করলাম, না, সেখানে সেই তো জায়গাটা এইটা আমার অবজারভেশন। সে সময় আমি এটা নিয়ে অনেক কাজ করেছি, তো এই জন্য আমি বলছি আর কি যে এটা আইডেন্টিফিকেশনের জন্যই করা হয়েছিল, যে মানে বিএনপি জামাত চিহ্নিত করতে হবে তাদেরকে শায়েস্তা করার জন্য। তো এখন সে প্রতীকই যদি না থাকে, তখন দেখবেন যে আপনার এরা আবার অন্যভাবে ঢুকবে। নিশ্চয়ই আপনারা বিবেচনা করতে পারেন, এবং আমরা চাই যে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হোক। কারণ স্থানীয় পর্যায়ে ধরেন এই যে আপনাদের যে এতগুলো যে উদ্যোগ, কৃষক কার্ড, জি ফ্যামিলি কার্ড বা সবকিছু এগুলো বিতরণ, এগুলোর বিষয়ে সমস্যার সমাধান বা প্রপার ব্যক্তির কাছে পৌঁছানো, সবকিছুর জন্যই কিন্তু স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি থাকা খুব জরুরি। নিশ্চয়ই আপনারা সেভাবে এগিয়ে যাবেন, এটা আমি প্রত্যাশা করি। আহ, জনাব মিশাহ আলম, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। এবং আমি আমি আবারও প্রত্যাশা করতে চাই, দেখেন আমার মানে কোনো দলীয় সমর্থন বা কিছু না, আমি মনে করি যে জনাব তারেক রহমান গত 5 মাসে তার যেই বিষয়গুলো আমরা দেখেছি, সে বিষয়গুলো আপনাদের মধ্যেও সংক্রমিত হোক, আপনাদের মধ্যেও ছড়িয়ে পড়ুক। মানে সবার আগে বাংলাদেশের এই জায়গাটা নিয়ে তিনি যেভাবে ভাবছেন, আপনারা যদি ওনাকে সহযোগিতা না করেন, বা আপনাদের দলের, আপনাদের মন্ত্রী পরিষদ বা আপনাদের দলের মানুষজন যদি ওনার এর বিপক্ষে যে কাজ করে, ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু আলটিমেটলি জনাব তারেক রহমানই। তো জি, সেই ধন্যবাদ। জায়গাটা জি। আপনার আপনার কথাটি যথাযথভাবে অনুসরণ করে আগামী দিনগুলোতে যাতে সেইভাবে আমরা পথ চলতে পারি, আমি ব্যক্তিগতভাবে যেন চলতে পারি এ বিষয়ে যথেষ্ট খেয়াল রাখবো। তবে আপনার মাধ্যমে আবারও বলি যে বিভিন্ন মিডিয়াতে যে বিভ্রান্ত ছড়ানো হয় যে আমি তারেক রহমানের বন্ধু, অনুগ্রহপূর্বক এই কথাটি দয়া করে কেউ বলবেন না। উনি আমার অনেক বয়সে বড়, এবং আমি বিএনপির একজন সাধারণ কর্মী, একজন তৃণমূল থেকে উঠে আসা, এবং উনি বগুড়া বাড়ি হবার কারণে হয়তো ওনার সান্নিধ্য আসার সুযোগ হয়েছে, রাজনীতি শেখার সুযোগ হয়েছে বা রাজনীতি করবার সুযোগ হয়েছে, কিন্তু আমি ওনার বন্ধু নই। না, অবশ্যই মানে এই জায়গাটা তো আজকে ক্লিয়ার হলো। আমার মনে হয় যে ভবিষ্যতে যারা সংবাদ মাধ্যমে যারা লেখালেখি করেন, তারাও এই বিষয়টি সচেতনভাবে এড়িয়ে যাবেন, বা এইভাবে মানে এগুলো হচ্ছে কি ধরেন ওই যে আছে না, মানে এখন তো ধরেন অনেকে রং পাল্টায় বসে আছে। তো রং পাল্টায় ভাবে যে একটু খোঁচা দিয়ে দিই, একটু একটু হিউমিলিয়েট করা যায় কিনা, একটু ডাউন প্লে করা যায় কিনা, এগুলো নানা রকমের কৌশল। তবে মত প্রকাশের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা আর অপপ্রচার কিন্তু এক জিনিস না। এবং এই জায়গাটা আপনারা যদি যত দ্রুত বুঝবেন, আপনারা যত দ্রুত এই জায়গাটায় সিদ্ধান্ত নেবেন, আমার মনে হয় যে সরকারের জন্য কাজ করাটি স্মুথ হবে আরকি। নাহলে অপপ্রচার ঠেকাতে, ঠেকাতে আপনাদের অনেক কঠিন সময়ে পার করতে হবে। বিশেষ করে সফট ভাবে আওয়ামী লীগ কিন্তু এই পদ্ধতিতে আসছে। সাংস্কৃতিক কর্মী, শিল্পী, কলাকুশলী, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এভাবে কিন্তু ইন করছে। সেই জায়গাটায় আমি মনে করি যে একজন প্রভাবশালী মন্ত্রী হিসেবে, বগুড়ার মানুষ হিসেবে, প্রধানমন্ত্রীর কাছের মানুষ হিসেবে আমি মনে করি যে আপনারও দায় আছে এই বিষয়গুলো লক্ষ্য রাখার। জনাব উম মীর শাহ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার শেষ যদি কোনো বক্তব্য থাকে আপনি আমাদেরকে বলতে পারেন। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অত্যন্ত প্রজ্ঞাবান, মেধাবী একজন সাংবাদিক। আমার এই আলোচনা সমালোচনার মধ্যে যে আমাকে লাইভে নিয়ে এসে দেশবাসীর উদ্দেশ্যে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমি দেশবাসীকে এবং মিডিয়া কর্মীদেরকে অনুরোধ করব যে আহ, সত্য বা কোনো অসত্য তথ্য দিয়ে আমাদেরকে মানুষকে বিভ্রান্ত না করে প্রকৃত তথ্য উপস্থাপন করে আমাদেরকে কাজ করার সুযোগ করে দেবেন। কারণ আমরা মানুষের ভোটে নির্বাচিত, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি, এবং জনপ্রতিনিধি হবার কারণে সাধারণত মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, এবং মানুষের বিভিন্ন কাজকর্ম করার প্রতি আমাদের আগ্রহ রয়েছে। এবং যেহেতু ব্যবসা বাণিজ্য আমরা করি, সব মিলিয়েই কোনো বিষয় যদি সামনে আসে, আমাদের সঙ্গে মনে হয় কথা বলে তথ্য উপাত্ত নিয়ে মানুষের সামনে তুলে ধরলে মানুষ বিভ্রান্ত হবে না। কারণ বগুড়া বাড়ি হবার কারণে এখন আমাদের বিরুদ্ধে কোনো কিছু লিখলে এই দায়টা স্বাভাবিক কারণে মাননীয় প্রধানমন্ত্রীর উপর যায়। দয়া করে একজন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যার স্লোগান আই হ্যাভ এ প্ল্যান, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, এই ব্যক্তিটাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে জড়িয়ে বিভ্রান্ত করবেন না, এবং তাকে সমাজে যেন আমাদের কারণে হেয় প্রতিপন্ন না হতে হয়, এই বিষয়ে দেশবাসীকে এবং সবাইকে খেয়াল রাখার অনুরোধ জানিয়ে আপনাকে আরেকবার ধন্যবাদ দিই। দেশবাসী এবং আমার নির্বাচনের মানুষের প্রতি কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
জি, ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আপনার মূল্যবান সময়ের জন্য। নিশ্চয়ই আমরা আপনাকে বিভিন্ন ইস্যু নিয়ে আপনি আমাদেরকে সময় দিবেন, এই চ্যানেলে আসবেন, কথা বলবেন। নিশ্চয়ই কথা না বললে আসলে অনেক বিষয় স্পষ্ট হয় না। সেই জায়গাটা আমি বিশ্বাস করি এবং খোলাখুলি কথা বলাটাই ভালো। মানুষের ভুল হতেই পারে না। মানুষ তো আর ফেরেশতা না। মানুষ জি। ভুল করতেই পারে, মানুষ ভুল সিদ্ধান্ত নিতেই পারে এবং বেটার হচ্ছে সেখান থেকে আপনি কত দ্রুত বের হয়ে আসলেন, কত দ্রুত কারেক্ট করলেন সেটাই হচ্ছে ইম্পোর্টেন্ট। মানে একগুঁয়েমি যে না আমি যা করছি সেটাই কথা, আমি অমুকের সন্তান, আমার এটা করতেই হবে, হাসিনা যেটা করছে। তো সেটা তো মানে কোনো পজিটিভ কিছু না। মানুষের ভুল হতে পারে, মানুষ সেটা সংশোধন করে এগিয়ে যাবে। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক এতক্ষণ যে আপনারা শুনছিলেন বর্তমান মন্ত্রী পরিষদের মন্ত্রিসভার একজন প্রভাবশালী সদস্য আমরা তাকে বলছিলাম বগুড়ার নির্বাচিত এমপি জনাব মীর শাহ আলম যিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। তো আমরা নানা রকমের আলোচনা সমালোচনা দেখছি, নানা বিষয় সামনে আসছে। সব বিষয় নিয়েই তাকে হঠাৎ করেই আমন্ত্রণ জানানো এবং তিনি যোগ দিয়েছেন। অনেক বিষয় স্পষ্ট হয়েছে। আশা করি ভবিষ্যতের অনেক বিষয় আমরা তার কাছ থেকে আরো স্পষ্টভাবে জানার চেষ্টা করব, জানতে পারবো। সরকারের ১৪০ দিন পার হয়েছে। ১৮০ দিনের একটি মেয়াদ প্রথমেই তারা ঠিক করেছেন তাদেরকে যাচাই করার জন্য। সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে ৬ মাসের সময় দেন, ৬ মাসে একটু দেখেন। ৬ মাসের মধ্যে যদি না হয় বিশাল পরিবর্তন আসবে। নানাভাবে যে কোনোভাবে অর্থাৎ এই ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলনের মাধ্যমে যে সরকার, সেই সরকার কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা আমরা করতে চাই, সেই চেষ্টা আমরা করছি। তবে যেটি আমি বলছিলাম, প্রধানমন্ত্রী যা ভাবছেন, প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন, সেভাবে তার দলের ভেতরেই অনেকে চাচ্ছেন কি তার সেই ভাইবটা বুঝতে পারছেন কিনা, সেটি নিয়ে আমার মনে যেমন প্রশ্ন আছে, আমাদের সাধারণ মানুষদের মনে অনেক প্রশ্ন আছে। তো সে বিষয়টি নিশ্চয়ই ক্লিয়ার হবে। আর ৪০ দিন পার হলে কি পরিবর্তন হয়, কোথায় কিভাবে প্রধানমন্ত্রী মূল্যায়ন করেন, তার উপরে নির্ভর করবে বিএনপি সরকারের ভবিষ্যৎ এবং সার্বিক অগ্রগতি। দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।